Welcome everyone from Matrix Point. So, আমি ডক্টর জিলানুর রহমান শুভ, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ ফেজ বি হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু। ওকে, সো আজকে আমি আপনাদের সাথে রেসিডেন্সি, যেটা আমাদের খুব রিসেন্টলি পরীক্ষা হয়ে গেল, একটু অ্যাটিপিক্যাল পরীক্ষা। ইউজুয়ালি প্রতি বছর 200 মার্কের পরীক্ষা হয়, করোনাকালীন সময় আমরা জানি, এবার 100 মার্কসের পরীক্ষা হয়েছে। সো এই পরীক্ষার যে অ্যানাটমি কোশ্চেনগুলো এসেছিলো তার কয়েকটা টপিক, হিস্টোলজি, এমব্রায়োলজি, থোরাক্স এবং অ্যাবডোমেন, এই কয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করব। আসলে কী প্যাটার্নের কোশ্চেন আসছে, বা আসলে সামনের বার আমরা যারা পরীক্ষা দিব আমাদের আসলে কীভাবে আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত। সো ফার্স্ট অফ অল আমি বলতে চাই, যেহেতু একটা অ্যাটিপিক্যাল পরীক্ষা ছিল 100 মার্কের, সো এক্সপেক্টেড কোশ্চেন স্বাভাবিকভাবেই আমরা ভাবছিলাম যে আসবে না। সো আসলে খুব যে একটা এক্সপেক্টেড কোশ্চেন এসেছে না, নট দ্যাট। 200 মার্ক থেকে 100 মার্ক আসলে যা হয়, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক স্কেপ করে গিয়েছেন, অথবা দেখা যাচ্ছে আনইম্পর্টেন্ট টপিকেও টাচ করে ফেলেছে। সো আমরা একটু অ্যানালাইসিস করি যে আসলে কীভাবে কোশ্চেন আসছে বা আমরা আসলে কীভাবে প্রিপারেশন নিব। সো লেটস স্টার্ট উইথ হিস্টোলজি। ওকে, so first question you can see from histology that comes from mitotic cell division occurs in. আপনার সেল ডিভিশন বা সেল থেকে আমি প্রতিবারই ক্লাসের সময় বলি যে আপনি একটা না একটা কোশ্চিন ফিক্সড পাবেন, আইদার সেটা সেলের অর্গানালিসের ফাংশন অথবা সেলের এই মাইটোটিক বা মিওটিক ডিভিশন। সো মোর অর লেস আপনি যারা এই যে 2020, 2023, 2024 যখনই পরীক্ষা দেন না কেন, সেলের কোশ্চিন কিন্তু ফিক্স থাকবে। সো এই জায়গার প্রিপারেশন অ্যাজ এ হোল আপনার খুব ভালো থাকতে হবে। সো খুব সহজ একটা কোশ্চেন ছিল আমার মতে, যে কোশ্চেনটা ছিল মাইটোটিক সেল ডিভিশন। আমরা জানি হিউম্যান বডিতে হয় দুইটা, একটা মাইটোসিস আর মিওসিস। সো কোন কোন সেলে মাইটোটিক সেল ডিভিশন হয়? সো কী কী অপশন ছিল আমরা যদি একটু খেয়াল করি, ছিল মেলানোসাইট, সোমাটিক সেল। আমরা জানি সোমাটিক সেলে কী হয়, মাইটোসিস না মিওসিস? মাইটোসিস, ঠিক না? ম্যাচিউর নিউরন, এখানে কী হবে, মাইটোসিস না মিওসিস? ভেরি ট্রিকি অপশন। কী মনে হচ্ছে যে সোমাটিক সেল নিউরন, তাহলে এখানে তো মাইটোসিস নাকি মিওসিস? মাইটোসিস হওয়ার কথা, ঠিক না? বাট এখানে কিছুই হবে না। ওয়ার্ডটা খেয়াল করেন, ম্যাচিউর নিউরন। আমরা জানি আমাদের হিউম্যান বডিতে বেশ কিছু সেল রয়েছে কি পার্মানেন্ট, যার আর কি হয় না, কোনো সেল ডিভিশন হয় না। স্যার ম্যাচিউর নিউরন ইজ এ পার্মানেন্ট সেল, এর কোনো ডিভিশন হবে না, সেটা মাইটোসিস হোক আর মিওসিস হোক। সো এটা একদমই একটা ট্রিকি আর খুবই বেসিক একটা অপশন। নেক্সট একটা আমরা দেখতে পাচ্ছি ওগোনিয়াম। সো ফার্স্ট অফ অল ওগোনিয়াম ওয়ার্ডটা শুনলে আপনার কী ইমপ্রেশন আসে, যে দ্যাট ইজ অ্যান জার্ম সেল। জার্ম সেলে আমরা কি জানি, মাইটোসিস হয় নাকি মিওসিস হয়? আমরা জানি জার্ম সেলে মিওসিস হয়, তাহলে ওগোনিয়ামে কী হবে? ওগোনিয়ামে মাইটোসিস হবে। এই একটা ট্রিকের জন্য এই কোশ্চিনটা করা হয়। যদিও ওগোনিয়াম অর স্পার্মোটোগোনিয়ামের করসপন্ডিং পার্ট, যাদেরকে একসাথে বলা হয় প্রাইমারি জার্ম সেল, যদিও তারা জার্ম সেল, তারপরও তাদের কিন্তু মিওসিস হয় না, কি হয়, মাইটোসিস হয়। এই ট্রিকটা আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে এই কোশ্চেনের অ্যান্সার করাটা আপনার জন্য খুব খুব ডিফিকাল্ট। দ্যাট ইজ প্রিমোডিয়াল জার্ম সেল, আর একটা অপশন ছিল স্পার্মাটিড। সো এই ট্রিকটা আমাদের, আপনি যদি ম্যাট্রিক্স শিটটা খেয়াল করেন, আমাদের ম্যাট্রিক্স শিটে অলরেডি যাদের নতুন বা পুরনো যাদেরই হোক, নতুন শিটে আই থিঙ্ক 14 নম্বর পৃষ্ঠায় এরকমভাবে আমাদের শিটের ভিতরে লেখা ছিল যে মাইটোসিস অকার্স ইন। আপনি খেয়াল করে দেখেন লেখা আসছে সোমাটিক সেল, ওগোনিয়াম, স্পার্মাটোগোনিয়াম অ্যান্ড প্রাইমারি জার্ম সেল। একদম টিপিক্যাল কোশ্চিন, টিপিক্যাল পয়েন্ট। সো সুন্দর একটা ফিগার দেওয়া আছে, আপনি স্লাইডের উপরের দিকে দেখতে পাচ্ছেন। সো এটাও যদি আপনি প্রিপারেশন নিয়ে যেতেন সিটে, তাই থিঙ্ক আপনি ফুল কমন পেয়ে যেতেন। ওকে, সো এটা একটা কোশ্চিন ছিল, খুব ট্রিকি কোশ্চিন। আই থিঙ্ক আপনারা ম্যাক্সিমামই পেরেছেন, অথবা এর প্রিপারেশনটা নিয়ে রাখবেন। আমরা যদি পরের কোশ্চিনটা দেখি, দ্যাট ইজ কার্টিলেজ, রিগার্ডিং আর্টিকুলার কার্টিলেজ। সো আমি হিস্টোলজি ক্লাসে এটাও বলি যে আপনাকে যদি কখনও টিস্যু থেকে একটা কোশ্চিন করবে সেকেন্ড সেগমেন্টে, এটা ফিক্সড হিস্টোলজির জন্য, এবং টিস্যু থেকে যদি কোশ্চিন করা হয় মোস্ট কমনলি সেটা কানেকটিভ টিস্যুর থেকে কোশ্চিন করা হয়, এবং এবারও তাই করছে, এর আগের বারও তাই করছে। সো কানেকটিভ টিস্যু আপনি যখনই পরীক্ষা দিতে যাবেন আপনাকে একটা ফুল প্রিপারেশন রাখতে হবে। সো এবারকার কোশ্চিনটা কোথা থেকে ছিল, আর্টিকুলার কার্টিলেজ থেকে ছিল। সো কানেকটিভ টিস্যুর ভিতরে একটা পিকুলিয়ার আর্টিকুলার কার্টিলেজ। সো নর্মাল কার্টিলেজ সম্বন্ধে আমরা কী জানি, যে নর্মাল একটা কার্টিলেজ থাকে, আমাদের 3 ধরনের কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ, হোয়াইট ফাইবার কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ। এদের কিছু ডিস্ট্রিবিউশন রয়েছে। কার্টিলেজের ভিতরে কন্ড্রোসাইট নামে একটা সেল থাকে, কার্টিলেজের একটা কাভারিং থাকে, কার্টিলেজ ইউজুয়ালি অ্যাভাস্কুলার হয়, ঠিক না? এরকম কিছু বৈশিষ্ট্য আমরা জানি, একদম শীটের প্রথম দিকেই কার্টিলেজের কিছু বৈশিষ্ট্য লেখা থাকে। কিন্তু নর্মাল কার্টিলেজ থেকে আর্টিকুলার কার্টিলেজটা একটু ডিফারেন্ট। আর্টিকুলার কার্টিলেজ ইউজুয়ালি কোথায় থাকে, যখন কোনো জয়েন্ট ফর্মেশন হয়, এই জয়েন্টের যে সারফেসের, যেই সারফেসটা দিয়ে জয়েন্ট ফর্মেশন হয় দুইটা বোনসের ওই সারফেসটাতে আর্টিকুলার কার্টিলেজ থাকে। সো স্বাভাবিকভাবে নর্মাল কার্টিলেজ থেকে আর্টিকুলার কার্টিলেজের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক
ডিফারেন্ট, এই ডিফারেন্সটাই কিন্তু আপনার পরীক্ষায় জানতে চাওয়া হয়েছে। সো কী কী অপশন ছিল আমরা যদি একটু খেয়াল করি, লেখা ছিল অ্যাভাস্কুলার। সো কাটলেজ যে অবস্থাতেই থাকুক না কেন, যেই ধরনেরই হোক না কেন, কোনো কাটলেজই ভাস্কুলার না, অ্যাভাস্কুলার। এটা কাটলেজের জন্য একটা স্বতঃসিদ্ধ বাক্য। তাহলে আমি যদি আর্টিকুলার কাটলেজের জায়গায় হাইলাইন কাটলেজ দিয়ে আপনাকে কোশ্চেন করতাম, এই লাইনটা কোনো চেঞ্জ হতো না, একদম ইউনিভার্সাল ট্রুথ ফর কাটলেজ। সো দিস ইজ এ ট্রু অপশন। নেক্সট একটা অপশন ছিল হ্যাজ নো ক্যাপাসিটি অফ রিজেনারেশন, ট্রিকি। সো আপনি যদি এটার বৈশিষ্ট্য না জানেন তাহলে এটার অ্যান্সার করা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। এর আসলে কোনো রিজেনারেশন ক্যাপাসিটি নেই, কি আছে এটা আপনাকে জানতে হবে, রিজেনারেশন ক্যাপাসিটি আছে। নেক্সট হ্যাজ রিচ নার্ভ সাপ্লাই, এগেইন এটাও একটা স্বতঃসিদ্ধ বাক্য। তার মানে কি বোঝা যাচ্ছে, কাটলেজের আমরা জানি যদি ভাস্কুলারিটি না থাকে, লিম্ফেটিক ড্রেনেজ না থাকে, নার্ভ সাপ্লাই না থাকে, তাহলে এটাও আর্টিকুলার কাটলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরও কোনো নার্ভ সাপ্লাই থাকবে না। ওকে, নেক্সট একটা অপশন ছিল পেরিকন্ড্রিয়াম, ইট ইজ এ ট্রিকি স্ট্রিম, কারণ প্রত্যেকটা কাটলেজই পেরিকন্ড্রিয়াম দিয়ে কাভার থাকে এক্সেপ্ট দুইটা, আমরা ক্লাসে প্র্যাকটিস করেছি, একটু মনে করার চেষ্টা করেন, অথবা যারা একদম বিগিনার তারা একটু যদি খেয়াল করেন, দুইটা কাটলেজের পেরিকন্ড্রিয়াম থাকে না, একটা হচ্ছে হোয়াইট ফাইব্রো কার্টিলেজ আর একটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। সো এই দুইটা ওয়ার্ডটা যদি লাইনটা যদি আমরা প্র্যাকটিস করে যাই বা পড়ে যাই তাহলে কিন্তু এই স্ট্রিমটা খুব ইজিলি অ্যান্সার করা সম্ভব। অ্যান্ড গেট নিউট্রিশন ফ্রম দ্য সাইনোভিয়াল ফ্লুইড, দ্যাট ইজ ট্রু। আমি বলেই দিলাম যে আর্টিকুলার কার্টিলেজ থাকে জয়েন্টের ভিতরে, যেই সার্ফেসটা দিয়ে বোনস জয়েন্ট তৈরি করে, এবং যখন জয়েন্ট তৈরি করবে যদি সাইনোভিয়াল জয়েন্ট তৈরি করে তাহলে সেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, লজিক্যাল ব্যাপার। সো এই সাইনোভিয়াল ফ্লুইড থেকেই সে নিউট্রিশনটা পায়। সো আমরা যারা ম্যাট্রিক্সে ছিলাম বা আমরা ম্যাট্রিক্সের শিট দেখেছি, আমাদের শিটের দিকেই আপনি দেখবেন পেজ নাম্বার 22-তে এই আর্টিকুলার কার্টিলেজের কিছু বৈশিষ্ট্য লেখা রয়েছে। খেয়াল করে দেখেন, এই লাইনগুলোই কিন্তু পরীক্ষায় আসছে। যেমন এখানে ফিচার্সে ফার্স্ট লাইনটাই লেখা ছিল পেরিকন্ড্রিয়াম অ্যাবসেন্ট, এটা আমাদের স্ট্রিমে ছিল। হ্যাজ গট নো ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই, এটা আমরা স্ট্রিমে পেয়ে গিয়েছি। অথবা গেট নিউট্রিশন ফ্রম দ্য সাইনোভিয়াল ফ্লুইড, এটাও আমাদের স্ট্রিমে ছিল। সো জাস্ট মাত্র 5-6টা লাইন আপনার শিটে লেখা ছিল, এটা পড়লেই কিন্তু এই কোশ্চেনটা খুব ইজিলি অ্যান্সার করা সম্ভব। ওকে, সো রিগার্ডিং হিস্টোলজি এই টাইপের কোশ্চেনই আসবে। সো সাবসিকুয়েন্টলি আমরা এই বেসিসে প্রিপারেশন নেব। নেক্সট আমি যদি একটু ইমব্রায়োলজির দিকে যাই, এবারে আই থিঙ্ক ইমব্রায়োলজি থেকে কোয়াইট ডিফারেন্ট কোশ্চেন করেছে। ইউজুয়ালি ইমব্রায়োলজি থেকে আমি বারবারই বলি যে ডেরিভেটিভস আসবে, আসলে প্রতি বছরই তাই আসে। আনফর্চুনেটলি এই বছর আমি কোনো ডেরিভেটিভসের কোশ্চেন দেখি নাই। সো অ্যানইউজুয়াল 100 মার্কসের কোশ্চেন হয়তোবা সামহাও মডারেশনে মিস হয়ে গেছে, কারণ ইউজুয়ালি ইমব্রায়োলজিতে ডেরিভেটিভস কখনোই মিস যায় না। সো ডেরিভেটিভসের কোশ্চেনটাই আসছে, বাট একটু ক্লিনিক্যাল ওয়েতে। কোশ্চেনটা সরাসরি অ্যানাটমির কোশ্চেন বলা যাবে না, এটা ক্লিনিক্যাল পিডিয়াট্রিক্স বা ক্লিনিক্যাল সার্জারির সাথে কোয়াইট সিমিলার। সো কোশ্চেনটা ছিল নিউরাল টিউব ডিফেক্ট নিয়ে। সো আমি যদি একটু বেসিকের সাথে কোরিলেট করতে যাই, আমরা নিউরাল টিউব আমরা ক্লাসে পড়ি কি, যে আমাদের ওভারঅল যে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেম ডেভেলপ করে নিউরোএক্টোনাম থেকে, ঠিক না, নিউরোএক্টোনাম আমরা পড়েছি। সো এই নার্ভাস সিস্টেমে কয়টা পার্ট আমরা জানি, দুইটা, সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। Among these two, the central nervous system developed from neural tube and peripheral nervous system developed from neural crest. এটুকু আমরা ক্লাসে কিন্তু প্র্যাকটিস করেছি। সো এই নলেজটা দিয়ে দেখা যাক আমরা কিছু অ্যান্সার করতে পারি কিনা। সো কী কী স্ট্রিম ছিল, যেমন ফার্স্ট স্ট্রিমটা কিন্তু অ্যানাটমিক্যাল স্ট্রিম, খুব ইজিলি অ্যান্সার করা সম্ভব। লাইক নিউরাল টিউব ডিফেক্ট ইউজুয়ালি ইনভলভ দ্য পার্ট অফ দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটা আমরা অলরেডি জানি যে নিউরাল টিউব থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপ করে, ঠিক না, তাহলে পেরিফেরালের সাথে এর কোনো সম্পর্ক নাই। দিস স্ট্রিম ইজ অ্যাবসলিউটলি ফলস। নেক্সট, স্টার্ট ডিউরিং দ্য 3rd month অফ প্রেগনেন্সি। সো এইটা খুবই ট্রিকি, এটা যদি আপনি বইয়ের স্পেসিফিক লাইন না জানেন তাহলে 3rd month নাকি 8th month নাকি 6th month এটা অ্যান্সার করা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। নেক্সট ইজ ডায়াগনোস বাই ইনভেসিভ প্রিন্যাটাল টেস্টিং। সো কোনো পেশেন্ট যদি নিউরাল টিউব ডিফেক্ট হয় তাহলে আমরা জানি যে নিউরাল টিউব মানে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, লাইক পেশেন্ট স্পাইনা বাইফিডা অর অ্যানানক্যাফালি নিয়ে প্রেজেন্ট করবে, ঠিক না। এই অ্যানানক্যাফালি বা স্পাইনা বাইফিডা একটা বাচ্চার ইন্টেরিউটেরাল লাইফে হয়েছে কিনা এটা বোঝার জন্য কিন্তু কোনো ইনভেসিভ টেস্ট করতে হয় না। জাস্ট একটা আলট্রাসনিক প্রব যদি আপনি স্ক্রিনিং করেন, যেটা আমরা নর্মালি স্ক্রিনিং করি আমাদের WHO ক্রাইটেরিয়া অনুসারে, ঠিক না, সেই আলট্রাসনে আপনাকে বলে দিবে দিস পেশেন্ট মে সাফার, দিস বেবি মে সাফার্স ফ্রম অ্যানানক্যাফালি অর স্পাইনা বাইফিডা। এগুলো নিউরাল টিউব ডিফেক্ট ওয়ান টাইপ অফ, ঠিক না। তাহলে এটার জন্য কি আপনাকে ইনভেসিভ কোনো প্রসিডিউরে যেতে হলো, আপনাকে কি অ্যামনিওসেন্টেসিস করতে হচ্ছে অথবা অ্যামনিওটিক ফ্লুইড স্টাডি করতে হচ্ছে? নট দ্যাট। তাহলে আমরা নন ইনভেসিভ প্রসিডিউরে এটা ডায়াগনোসিস করতে পারি। এটা একদমই ক্লিনিক্যাল কোশ্চেন, আমার অ্যানাটমির সাথে অতটা রিলেটেড না। অ্যান্ড মে কজ ডিউ টু এনভায়রনমেন্টাল কজ, ইয়েস, সার্টেন
causes like radiation hazard, certain exposure to toxin or chemical may leads to neural tube defect. So there are some environmental issues beside the genetic fact. And it may be used by folic acid. আমরা জানি নিউরাল টিউব গ্রোথের জন্য বা নিউরাল টিউব ফর্মেশনের জন্য ফলিক অ্যাসিডের খুবই রোল আছে। এই কারণে দেখা যায় যে যারা আমাদের প্রেগনেন্সিতে আসে স্ক্রিনিংয়ের জন্য বা কোনো মা যদি দেখাইতে আসে 8 সপ্তাহ পর বা ইভেন এখন বলা হয় যে প্রিনেটাল প্রেগনেন্সি হওয়ার আগে থেকে একটা মহিলাকে ফলিক অ্যাসিড খাওয়ানো হয় জাস্ট বিকজ টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট। সো ইট ক্যান বি প্রিভেন্টেড বাই ফলিক অ্যাসিড। সো এটা একটা কম্পোজিট কোশ্চেন বলা যায় যে সরাসরি আসলে অ্যানাটমি থেকে না। সো একটাই কোশ্চেন ছিল এমব্রায়োলজি থেকে। লেটস মুভ অন টু থোরাক্স। তো থোরাক্সে কী কোশ্চেন আসছে আমরা একটু দেখি। থোরাক্সে এবার কোশ্চেন আসছিল পার্ট অফ ব্রঙ্কিয়াল ট্রি হুইচ ইজ সাপোর্টেড বাই কার্টিলেজ। এটা একটা ফেভারিট স্ট্রিম, আমি ক্লাসে প্রতিবারই বলি। এটা আমরা এইভাবে পড়েছিলাম ক্লাসে, একটু যদি মনোযোগ দিয়ে দেখেন যে আমাদের ওভারঅল যে রেসপিরেটরি সিস্টেমে নোস্ট্রিল, নাসোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, প্রাইমারি বঙ্কাই, সেকেন্ডারি বঙ্কাই, এইভাবে আমরা টোটাল 27 ডিভিশন জানি। কয়টা? 27টা ডিভিশন হয়। নর্মালি আমরা একটা জিনিস বলতে খুব অভ্যস্ত যে কন্ডাক্টিং জোন অ্যান্ড রেসপিরেটরি জোন, ঠিক না? আমরা জানি, আপনাকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে এই 27টার ভিতরে কতটুকু কন্ডাক্টিং জোন, কতটুকু রেসপিরেটরি জোন, আপনি সাথে সাথে উত্তর দিয়ে দেবেন টার্মিনাল ব্রঙ্কিওল, একদম মুখস্থ আমাদের। তাহলে এই টার্মিনাল ব্রঙ্কিওল আমাদের একটা ফিজিওলজিক্যাল ডিমার্কেশন, এর উপর পর্যন্ত আমরা বলি কন্ডাক্টিং জোন, যেখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। টার্মিনাল ব্রঙ্কিওলের নিচে নামলে দ্যাট ইজ রেসপিরেটরি জোন, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। বাট আপনার কোশ্চেনটা কিন্তু ফিজিওলজি থেকে না বা গ্যাস এক্সচেঞ্জ থেকে না, আপনাকে বলছে এই জোনটার কতটুকু পর্যন্ত কার্টিলেজ থাকে। সো আমি একটু ছবিটা যদি দেখাই আপনার জন্য ইজি হবে। লুক অ্যাট দিস ফিগার। এই যে ফিগারটা দেখছি, এখানে আপনাকে বলে নাই যে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত যেতে, এখানে আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। আপনাকে যখনই আমি ক্লাসে বারবার বলি, যদি কোনো অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কের কোশ্চিন করা হয়, যেমন এখানে একটা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক জানতে চাওয়া হয়েছে, কী জানতে চাওয়া হয়েছে? কার্টিলেজ কতটুকু পর্যন্ত থাকে। আপনাকে চলে যেতে হবে ব্রঙ্কাই পর্যন্ত। ব্রঙ্কাইয়ে এসে সকল প্রকার অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক শেষ হয়ে যায়। আইদার ইট ইজ কার্টিলেজ, আইদার ইট ইজ গ্ল্যান্ড, অর আইদার ইট ইজ সিউডোস্ট্রেটিফাইড সিলেটেড কলামনার। তাহলে খুব সহজ একটা ট্রিক ছিল, ঠিক না? যে আমাদের কার্টিলেজ কতটুকু পর্যন্ত থাকে। তাহলে কার্টিলেজের বদলে যদি গ্ল্যান্ডও দিত, অথবা আমি যেটা বললাম সিউডোস্ট্রেটিফাইড, সেটাও যদি বলতো, আমরা সেকেন্ডারি ব্রঙ্কাই এসেই থেমে যাব, তার নিচে নামবো না। আপনি যখনই ব্রঙ্কিওলে নামবেন, আপনি ফিজিওলজির কোশ্চিনে চলে যাবেন। সো বি কেয়ারফুল। এবং আপনি যদি অপশনগুলো খেয়াল করেন, দেখবেন, খেয়াল করে দেখেন, অ্যালভিওলার ডাক্ট, ব্রঙ্কিওল দিয়ে দিয়েছে। আপনি যদি টার্মিনাল ব্রঙ্কিওল বা ব্রঙ্কিওল চিন্তা করেন, কন্ডাক্টিভ জোন রেসপিরেটরি জোনের সাথে মিলায়, তাহলেই আপনি কিন্তু ভুল করে ফেলবেন। তারপর ছিল সেকেন্ডারি ব্রঙ্কাই। আমরা জানি সকল অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক ব্রঙ্কাই পর্যন্ত থাকে, তাহলে এটা ট্রু হবে। সেগমেন্টাল ব্রঙ্কাইও ট্রু হবে, প্রাইমারি ব্রঙ্কাইও ট্রু হবে। শুধু বাদ যাবে কোনটা? ব্রঙ্কিওল। একদম ইজি একটা কোশ্চিন। এবং আমাদের শিটে যদি আপনি খেয়াল করেন, ম্যাট্রিক্সের যে শিটটা রয়েছে, সেখানে খুব সুন্দর করে আমি জাঙ্কুরিয়ার যে বক্সটা তুলে দিয়েছি। আমি ক্লাসে বারবার বলি যে এই বক্সটা ইনফিনিটি স্টার। লাংসের হিস্টোলজি কোশ্চিন করলে এই বক্স থেকে কোশ্চিন আসবেই। সো এটাও যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু অ্যান্সারটা করা খুব ইজি। এবং আমি যে ছবিটা দেখালাম, এই ছবিটাও কিন্তু আমাদের শিটে রয়েছে, যে ছবিটা দেখে আমরা ক্লাসে প্র্যাকটিস করি। সো আপনি এই ছবিটা দেখেও প্র্যাকটিস করতে পারেন। ওকে, আর একটা কোশ্চিন ছিল, ভেইন ড্রেইনড ইনটু দ্য করোনারি সাইনাস। সো হোয়াট ইজ করোনারি সাইনাস? করোনারি সাইনাস ইজ দ্য লার্জেস্ট ভেইন অফ আওয়ার হার্ট। হার্টের যতগুলো ভেইন রয়েছে, আমাদের যেমন হিউম্যান বডি সবগুলো ভেইন বা ভেনাস ড্রেনেজ এসে সুপিরিয়র ভেনা ক্যাভায়, ইনফিরিয়র ভেনা ক্যাভায় জমা হয়, দিয়ে হার্টে আসে। সো হার্টের যতগুলো ভেইন, সবগুলো ভেইন এসে যে জায়গাটায় ওপেন করে সেটাকে বলা হয় করোনারি সাইনাস। তো সরাসরি ডাইরেক্ট কোশ্চিন ছিল যে করোনারি সাইনাসের কোন কোন ভেইন ট্রেন করে। সো এটা আসলে ক্লিন কাট মুখস্থ, খুব একটা যে প্র্যাকটিস করা যায়, নট দ্যাট। তাহলে আমরা যদি আমাদের শিটটা দেখি, আমাদের শিটে এরকম একটা বক্স এবং এরকম একটা ফিগার দেওয়া ছিল। সো ওখান থেকে ক্লিন কাটভাবে আমরা এটা স্টার্ট দিয়ে পড়েছিলাম, মুখস্থ করলেই কিন্তু আমরা এটা অ্যান্সার করতে পারবো। সো ওরিড হওয়ার কিছু নাই। আর এই টাইপের জিনিসগুলো যেগুলো আসলে ক্লিন কাট মুখস্থ করতে হয়, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে অবশ্যই আপনাকে অ্যাটলাস দেখতে হবে। ঠিক পাশে যে ছবিটা দেখা যাচ্ছে, ইউজুয়ালি এগুলো ছবি শিটে খুব ছোট থাকে বা খুব একটা ভালো বোঝা যায় না। দ্যাটস ওয়াই আপনাদের সমস্যাগুলো চিন্তা করেই আমরা গত বছর একটা অ্যাটলাস বুক বের করেছি, যেটা আপনাকে এই টাইপের কোশ্চিনের অ্যান্সার করতে, নট অনলি দিস টাইপ অফ কোশ্চিন, অল টাইপ অফ অ্যানাটমিক কোশ্চিন অ্যান্সার করতে কিন্তু অনেক বেশি হেল্প করবে। আপনি যদি এই অ্যাটলাসগুলো বারবার দেখতে থাকেন, ফিক্স তো
খুব বেশি যে ডিপের কোশ্চিন আপনাকে একটা এন্ট্রেন্স এক্সামে করবে, নট দ্যাট। তাহলেই কিন্তু আপনার একটা বেশ ভালো একটা ইমপ্রেশন। আপনাকে যখনই যদি বলি আমি যে ঠিক আছে করোনারি সাইনাস এটা তো খুব কমন, এই বছর আসছে, সামনের বছর আসতে পারে, আপনি পড়ে ফেলেন। আপনি যখনই এইভাবে ডাইরেক্ট মুখস্থ করতে যাবেন, এটা কিন্তু আপনার লং রানে ব্রেনে থাকবে না। আপনার চিন্তা করতে হবে, আপনি এখন এটা এপ্রিল মাসে পড়ছেন, আপনার পরীক্ষা হবে নভেম্বরে, একটা মুখস্থ বিদ্যা আপনি আরও 5 মাস ধরে রাখতে পারবেন না। বাট আপনি যদি এরকম একটা গুড একটা ইমপ্রেশন নেন, ছবিটা 2বার 3বার 4বার দেখেন, দেখবেন ওই ছবির কিছু না কিছু ইনফরমেশান আপনি নভেম্বর কেন তার পরের বছরও পরীক্ষা দিলে আপনার ব্রেইনে থাকবে। আমাদের ব্রেইনে এরকম ইমেজ মেমোরিগুলো বেটার রিকল করতে পারে। সো আমার সাজেশন থাকবে অ্যানাটমির এই জায়গাগুলোতে অবশ্যই আপনি অ্যাটলাসের উপর অনেক অনেক গুরুত্ব দিবেন। ওকে, এবং গুছায় অ্যাটলাস দেখাটা অনেক বড় একটা ব্যাপার আই থিঙ্ক। সো এই টাইপের কোশ্চেনগুলোর জন্য অবশ্যই অ্যাটলাস, এর কোনোই বিকল্প নেই। সো লেটস মুভ অন। আমরা লাস্ট টপিকটায় চলে এসেছি। আমি এই কটাই আজকে আপনাদের সাথে ডিসকাস করবো। সো লাস্ট টপিকটা দেখা যাচ্ছে অ্যাবডোমেন। সো অ্যাবডোমেন থেকেও একটা কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করি যেটা পরীক্ষায় আসছে, সেটা খুব সহজ কোশ্চেন ছিল, ইউরেটার রিলেটেড টু। খুব সহজ। এই কোশ্চেনটা প্র্যাকটিক্যাল লাইফেও লাগে। মাঝে মাঝে আমাকে পেশেন্ট এসে বলে যে আমার তো কিডনিতে পাথর, ডাক্তার আমাকে একটা এক্সরে করতে দিয়েছিল, অ্যাবডোমিনের এক্সরে, পাথরটা কই, আমাকে একটু খুঁজে দেখান। ঠিক না? আমরা খুব কনফিউজড হয়ে যাই যে আসলে কিডনির ভিতরে এক্সরেতে কেমনে বুঝবো যে কোন লাইনে পাথর। তাহলে আমরা যদি ইউরেটারটা ট্রেস করতে পারি একটা প্লেন এক্সরেতে, তাহলেই বুঝবো যে ইউরেটার কোথায় কোথায় থাকে। ঠিক না? একদম প্র্যাকটিক্যাল একটা লাইফের কোশ্চেন করা হয়েছে যে আপনি একটা প্লেন এক্সরে দেখে কোন লাইন বরাবর মার্ক করবেন যে এখানে পাথর থাকতে পারে, কোন বরাবর ইউরেটার নেমে যায়। সো ইউরেটার রিলেটেড টু, তাহলে এটা যদি আপনি না জানেন এটা অ্যান্সার করা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। সেম এই কোশ্চেনটা একদম ইউরেটার, আমাদের যে ম্যাট্রিক্স শিটটা রয়েছে একদম ইউরেটারের ফার্স্টে একটা বক্স লেখা রয়েছে ছবি দিয়ে কম্পেয়ার করে যে আইডেন্টিফিকেশন অফ দ্য ইউরেটার ইন এক্স রে ক্যান বি ডান বাই দ্য টিপ of the transverse process of the lumbar vertebra, sacroiliac joint and ischial spine। একদম ফার্স্টে ইউরেটারের এই বক্সটাই কিন্তু আমাদের শিটে রয়েছে, ঠিক ওখান থেকে কোশ্চেনটা করা হয়েছে। সো জাস্ট ওই পয়েন্টগুলো যদি আপনি জানেন, এটা অ্যান্সার করা একদম সহজ, অঙ্কের মতো নাম্বার পেয়ে যাবেন। সো দ্যাটস অল। আমি আপাতত আপনাদের সাথে অ্যানাটমি এই কয়েকটাই ডিসকাস করবো। পরবর্তীতে একটা সময় হয়তো বা ডক্টর মুরাদ ভাই যিনি হেডনেক ক্লাস নেন, অথবা তাজিন আপার লিম লোয়ার লিম নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবে। সো আপনারা অ্যানাটমি এত আসলে ওরিড হওয়ার কিছু নেই, দেখাই যাচ্ছে অ্যানাটমির কোশ্চেনগুলো যদি একটু গুছিয়ে পড়া যায় তাহলে কিন্তু মোর অর লেস আমরা কমন পেয়ে যাই। ঠিক না? অ্যান্ড অবশ্যই আরেকটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আমাদের অ্যাটলাস। আপনাকে অবশ্যই একটা অ্যানাটমির সাউন্ড প্রিপারেশনের জন্য অ্যাটলাস থেকে গুড একটা ইমপ্রেশন নিতে হবে। সো দ্যাটস অল। আপনারা প্রিপারেশন নিতে থাকেন, তারপরও যদি স্পেসিফিক কোনো সমস্যা হয় বা কোনো বিষয় বা কোনো টপিকে যদি আটকে যান, আমাদের ম্যাট্রিক্স পেজে নক দিন, আমরা ট্রাই করবো সেটার অ্যান্সার দেওয়ার। টিল দেন, থ্যাংক ইউ।